Dear students, how are you? I hope you are all well. By the grace of Almighty Allah, I am also well. After a long break, I am again with you. In this break, you have completed your annual examination through online. You know, this was a totally a paperless exam, and the task was not so easy, but our principal sir, Dr. Muhammad Anarul Haq Prang, has encouraged us to do the job successfully. And so for this reason, I would like to give him a special thanks. And special thanks will go to the committee who has conducted the examination successfully, and all of the officers of Shohid Buddhijeevi Government College, Rajshahi. And I would like to give many thanks to my students who have taken part in the exam and passed it successfully. And in my today's presentation, I would like to welcome you, and this is Muhammad Inaruddin, Assistant Professor of English, Shohid Buddhijeevi Government College, Rajshahi. Many of you requested me to give you a class on pronoun reference. We have already taken more than one class on pronoun reference, but for the request of you, I'd like to discuss today pronoun reference. In your English second paper, you will get the question in number 8. You will get a 5 out of 5, and you will see the question in this way. Identify the unclear pronoun references in the following paragraph. That means there will be a passage or a paragraph. Where necessary, rewrite the sentences so that all pronoun references are clear. So, in question number 8, you will find a passage or a paragraph with some confusing pronouns. You have to identify the unclear and confusing pronoun references and to correct the pronoun according to the context. এখানে একটি কথা বলে রাখা ভালো যে আমার প্যাসেজ বা প্যারাগ্রাফ যেটি আমি পাবো সেখানে যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু যদি আমি পড়ে বাংলায় অর্থটা বুঝতে পারি তাহলে এটা আমার জন্য সোজা হবে, এটা তোমার জন্য সহজ হবে, কারণ কনটেক্সটের উপর ভিত্তি করেই প্রোনাউন রেফারেন্স আনক্লিয়ার থাকলে সেটাকে ক্লিয়ার করতে হবে, যদি ভুল থাকে সেটাকে ঠিক করতে হবে, এবং যদি অস্পষ্ট থাকে সেটাকে চেঞ্জ করে স্পষ্ট করে দিয়ে তোমাদের লিখতে হবে। সো ফর দিস রিজন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ অ্যাট ফার্স্ট বাই রিডিং 2 or 3 times. So you have to identify at first. যদি আমি ভুল কোথায় আছে সেটি ঠিক করতে না পারি, সেটি ধরতে না পারি, তাহলে ঠিক করার তো আমার প্রশ্নই ওঠে না। ফলে একটি প্যাসেজের বিষয়বস্তু বা একটি প্যাসেজের কনটেক্সটটা পড়ে আমাকে উদ্ধার করতে হবে যে এর বাংলা অর্থটা কী এবং সম্ভাব্য প্রোনাউন কোথায় কোথায় ভুল আছে বা অস্পষ্ট আছে সেই জায়গাগুলিকে ক্লিয়ার করা। ইউ নো, প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, এবং এই ক্ষেত্রে তোমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এই প্যাসেজের মধ্যে থিংস, প্লেস, ইভেন্ট, এই প্যাসেজে কি কোন ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে বা কোন বস্তু বা কোন জায়গা বা কোনো ঘটনা নিয়ে কথা বলা হলে সেই ঘটনা, জায়গা, বস্তু বা সেই ব্যক্তি সম্পর্কে আমাদের আইডিয়াটা রাখতে হবে যে এই ব্যক্তির পরিবর্তে কি প্রোনাউন রয়েছে। তোমরা জানো যে ব্যক্তির পরিবর্তে পার্সন যদি থাকে, পার্সনের পরিবর্তে পার্সোনাল প্রোনাউন, আই থাকলে, উই থাকলে এগুলো ব্যক্তি, বা রহিম, করিম এটসেট্রা যাই থাক সেগুলো হলো ব্যক্তি। তার পরিবর্তে কী ধরনের প্রোনাউন হতে পারে তোমরা জানো। থিংস থাকলে হুইজ, হু না, থিংস থাকলে হুইজ, এ বা দ্যাট, এই জিনিসগুলো দেখতে হবে। প্লেস থাকলে কি হবে, ইভেন্ট কোনো ঘটনা বোঝালে কি হবে, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। মনে রাখবে কাকে নিয়ে কথা বলা হয় বা কী নিয়ে কথা বলা হয়, এই বিষয়টি জরুরি।
আগের লাইনে প্রোনাউন বা নাউন কি আছে আমাদের সবসময় দেখতে হবে। পরের সেন্টেন্সের প্রোনাউন আগের সেন্টেন্সের যে নাউনকে রেফার করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। আমরা যখন প্রোনাউন রেফারেন্সটা করতে যাব তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যান্টিসিডেন্ট কী জিনিস, পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট। আমি আগের লাইনে হয়তো পেয়েছি একজন বালিকার কথা বা একজন টিচারের কথা, সেই টিচার সম্পর্কে পরের লাইনে কি বলা হচ্ছে, পরের লাইনে বা পরের সেন্টেন্সের যে নাউনকে রেফার করে, পরের সেন্টেন্সের নাউন আগের সেন্টেন্সের যে প্রোনাউনকে বা নাউনকে রেফার করে সেই বিষয়টি মাথায় রাখতে হবে, সেটা হবে অ্যান্টিসিডেন্ট। ফলে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে। তাহলে আমার সাথে মুখস্থ করে নিতে পারো এখানে যে পরের সেন্টেন্সের প্রোনাউন আগের সেন্টেন্সের যে নাউনকে রেফার করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। পরে যদি হি থাকে তাহলে বুঝতে হবে যে সেই হি, বা পরে যদি দে থাকে তাহলে বুঝতে হবে সেই দেটা আগের কোন নাউনকে রেফার করছে বা উল্লেখ করছে, কোন নাউনকে দেখিয়ে দিচ্ছে, কোন নাউনকে উল্লেখ করছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। একটা বিষয় তোমাকে আজকের এই ক্লাসটাতে অবশ্যই পূর্ণ মনোযোগ দিতে হবে। I expect you will give your full attention, your full concentration to this class, because in this class I would expect that you will understand the pronoun references clearly. আর সবচেয়ে বড় ব্যাপার যে এখানে আমি 2-3টা প্যাসেজ বা প্যারাগ্রাফ এক্সাম্পল দিয়ে হয়তো বুঝিয়ে দেব, কিন্তু তোমাকে বাসায় আরও কিছু বিষয় প্র্যাকটিস করতে হবে, আরও কিছু প্যারাগ্রাফ বা আরও কিছু যে প্যাসেজ আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে আশা করি যে তোমরা পাসে পাস পাবে। এটা কিন্তু তোমাদের সিলেবাসের অত্যন্ত সহজ একটি আইটেম, যেখানে তোমরা পাসে পাস পেতে পারো। ইচ্ছে করলেই তোমরা কিন্তু বেশ কয়েকটা দিন যদি এটা প্র্যাকটিস করো তাহলে এইখানকার মার্কসটা অন্তত তোমরা পাবে, আমি এই বিশ্বাস রাখি। কনফিউজড বা কনফিউশন থাকতে পারে, কোনো 2 ধরনের ভুল থাকে। প্রোনাউনে কতগুলো জায়গায় দেখছি আমরা যে ডাইরেক্ট ভুল থাকে, আবার কতগুলো জায়গায় দেখছি যে তোমার কনফিউজিং কিছু প্রোনাউন এক্সাম্পলে বা প্যাসেজে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কনফিউজড থাকলে আমরা কি করব? এমন হয় আগের বাক্যে হয়তো কোনো নাউনই নেই, এটা কেমন হলো, বাট পরের বাক্যে প্রোনাউন কিন্তু দেওয়া আছে। আগের বাক্যে নাউন নেই, পরের বাক্যে প্রোনাউন আছে, এ তো হয় না। কিন্তু এই ধরনের হলে তো অবশ্যই একটা কনফিউশনের কথা। কনফিউজড যদি হও, যদি এমন কোনো কনফিউশন থাকে তাহলে পরের বাক্যে তোমরা সরাসরি নাউন ব্যবহার করতে হবে। তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোন নাউন সম্পর্কে এই কনটেক্সটে আইডিয়া দেওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের খেয়াল রাখতে হবে। ইউ হ্যাভ টু নো বিফোর গোয়িং টু প্র্যাকটাইজ। তোমাকে কিছু বিষয় জানতে হবে, কিছু প্রোনাউন, কী ধরনের প্রোনাউন হয়, কি ব্যবহৃত হয়, এই বিষয়গুলো নিয়ে তোমাদের একটু আইডিয়া থাকতে হবে। তো চলো দেখি কি কি ধরনের প্রোনাউন আমরা পেতে পারি। কিছু সাবজেক্টিভ প্রোনাউন আছে, কিছু অবজেক্টিভ প্রোনাউন, কিছু পজেসিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন আই, ব্যক্তি বা পার্সোনাল প্রোনাউন আই, উই। আয়েরই হলো যে তোমার প্লুরাল নাম্বার হলো উই। আই থাকলে এখানে আয়ের সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম হলো মি, এবং এর পজেসিভ ফর্ম হলো মাই বা মাইন। খেয়াল করো, লক্ষ্য করো যে আই মানে আমি, মি মানে আমাকে, আর মাই মানে আমার। আমার বলতেই একটা পজেস করার যে একটা অধিকারভুক্ত বা অধিকারমূলক, এই বিষয়টি কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা বুঝি যে আই আমি, মি আমাকে, আর মাই মানে আমার। যেমন দিস ইজ মাই পেন, এটা আমার কলম, মানে কলমটি কি আমার অধিকারে আছে, কলমটি আমার, এই যে আমার অধিকারে থাকা, আমার পজিশনে থাকা, সেই হিসেবে এটা হলো মাই পজেসিভ প্রোনাউন। আমার কলম, আমার তো একটা নাম ছিল, নিশ্চয়ই নামের পরিবর্তে মাই ব্যবহার হয়েছে, আমার ব্যবহৃত হয়েছে। সো ফর দিস রিজন মাই ইজ এ প্রোনাউন। কিন্তু কি ধরনের প্রোনাউন? মাই হলো পজেসিভ প্রোনাউন, মাই বা মাইন আমার ব্যবহৃত হয়। তাহলে পরের বাক্যে মি আসতে পারে, যদি অবজেক্টিভ ফর্মের কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই তাহলে মি আসতে পারে। উই আমরা, আস আমাদের, কে আওয়ার আমাদের, বাড়িটা আমাদের।
এই কলেজটি আমাদের, দিস ইজ আওয়ার কলেজ। এই যে আওয়ার এখানে পজিটিভ বোঝায় আমাদের। হি সে, হি থাকলে হিম, হি তারপরে পজেসিভ প্রোনাউন হলো হিজ, এভাবে তোমরা করবে। শি এটা জেন্ডারের বিষয়, হি হলো ম্যাসকুলাইন, শি হলো ফেমিনাইন। তো শি থাকলে হবে শি এর ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হবে হার এবং পজেসিভ ফর্মও এখানে হার, হার মানে তার। আশা করি বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। দে মানে তারা, দে মানে তারা, দেম মানে হলো তাদেরকে এবং দেয়ার মানে তাদের। এই কলেজটি তাদের, এই বাড়িটা তাদের। এই যে আমরা বলি তাদের বলতে তাদের অধিকারে আছে, তাদের পজিশনে আছে, যার কারণে এটা হলো পজেসিভ প্রোনাউন। ইউ, ইউ, ইয়োর্স। ইউ ইউ অনেক সময় সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কেই রেফার করে। ইয়োর্স মানে তোমার। ইট থাকলে হবে অবজেক্টিভ ফর্মে হবে ইট এবং পজেসিভ ফর্মে গিয়ে হবে ইটস, ইহার। তেমনি করে রহিম থাকলে রহিমস হতে পারে এবং ওয়ান থাকলে ওয়ান্স। এভাবে তোমরা প্রোনাউনগুলোর সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজেসিভ ফর্মগুলো শিখে নেবে। সবচেয়ে বড় ব্যাপার যে এটাকে টানা মুখস্থ করতে হবে। কিছু বিষয় দেখো যে না জানলে তোমার কোনো কৌশল, কোনো টেকনিক, কোনো শর্টকাট নিয়মেই কিন্তু করা যায় না। সব ক্ষেত্রেই ওই শর্টকাট টেকনিক বা কৌশল শেখার চেষ্টা করো না, সেটা হয়তো খুব ভালো হবে না। কিছু বিষয় মুখস্থ করতে হবে, কিছু বিষয় বুঝতে হবে। বোঝার, মুখস্থ করার তো কিছু বিষয় আছেই, এই বিষয়গুলোকে আমাদের জেনে রাখতে হবে। তাই এটা এখনই তোমরা টানা মুখস্থ করে নাও এভাবে: আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, ইউ, ইউ, ইয়োর্স, ইট, ইট, ইটস, ওয়ান, ওয়ান্স, রহিম, রহিমস। এভাবে তোমরা এখনই মুখস্থ করে নিতে পারো, অথবা ক্লাসটাকে ডাউনলোড করে বা ক্লাসটা পরে দেখে তোমরা মুখস্থ করে নিতে পারো। মুখস্থ না করলে হবে না। তো যা হোক, আমরা ওই কী ধরনের ভুল হয় বা ভুল দেওয়া থাকে সেগুলি আগে বের করতে হবে। if we don't know what kind of mistakes are there here, then we cannot solve it easily. So we have to find out at first the wrong or the unclear place. মিস্টেক্স অফ জেন্ডার, মিস্টেক্স অফ নাম্বার, এই দুটি জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। জেন্ডারে ভুল থাকতে পারে, হয়তো আগের লাইনে আছে রহিম, পরের লাইনে গিয়ে আছে হার। তো সেই ক্ষেত্রে তো এটা হিজ হবে বা হিম হবে, এই বিষয়গুলো দেখতে হবে। নাম্বারের ব্যাপার থাকতে পারে, আগের লাইনে হয়তো প্লুরাল নাম্বার আছে কিন্তু পরের লাইনে সিঙ্গুলার প্রোনাউন দেওয়া আছে। এই ধরনের জায়গায় তোমাকে খেয়াল রাখতে হবে। প্রোনাউন রেফারেন্সের এই চ্যাপ্টারটা কিন্তু খুব কঠিন নয়। একটু যদি ধৈর্য ধরে বুঝো, একদিনেই বা কিছু সময় ব্যয় করলে একটা ওভারঅল কিন্তু আইডিয়া তোমাদের আসতে পারে যে কী ধরনের ভুল থাকতে পারে। নাম্বার, জেন্ডারে ভুল থাকতে পারে, এই জিনিসগুলো দেখে নেব। আর কি ভুল থাকতে পারে? মিস্টেক্স অফ পার্সোনাল প্রোনাউন। আগে পার্সন আছে কিন্তু দেখা গেল তার প্রোনাউন পরে গিয়ে হুইজ দিয়েছে। তো হুইজ তো ব্যক্তির ক্ষেত্রে হবে না, হুইজ হবে বস্তুর ক্ষেত্রে, বা দ্যাট হবে বস্তুর ক্ষেত্রে। হয়তো সেখানে হওয়া উচিত ছিল হু, কিন্তু প্যাসেজের মধ্যে দেওয়া আছে হুইজ। তো সেই ক্ষেত্রে দেখো এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এই জন্য আগের পার্সন যদি থাকে তাহলে পরে গিয়ে তোমার হু প্রিপোজিশন বা এই ধরনের পার্সোনাল প্রোনাউন হবে, হু বা দে বা মি, এ ধরনের পার্সোনাল প্রোনাউন হবে, যেটা কিনা পার্সনের পরিবর্তে ব্যবহার হয়। আর কি ধরনের ভুল থাকতে পারে? ভুল থাকতে পারে মিস্টেক্স অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তোমরা জানো, হু, হুইজ, দ্যাট, এগুলো হলো কি রিলেটিভ প্রোনাউন। যে দুইটা বাক্যাংশকে হয়তো রিলেট করছে বা দুইটা বাক্যকে রিলেট করে যে প্রোনাউনগুলো, সেই প্রোনাউন হতে পারে। রিলেটিভ প্রোনাউনের ভুলগুলো তোমরা দেখে নেবে। তাহলে মিস্টেক্স অফ পজেসিভস, আমি আগেই বলেছি যে হয়তো হবে হিজ বা হয়তো হবে আওয়ার, কিন্তু সেখানে দেওয়া থাকলো অবজেক্টিভ ফর্ম। দ্যাট মিন্স হিজ না দেওয়া থেকে হি দেওয়া আছে। ইজিলি তোমরা বুঝতে পারবে যদি পজেসিভ জিনিসটা বুঝে থাকো। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে কী কী ভুল থাকে। নাম্বার, জেন্ডার, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, মিস্টেক্স অফ পজেসিভস থাকে। আরও থাকে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন,
যে প্রোনাউনগুলো ডেমনস্ট্রেট করে, নির্দেশমূলক, দিস, দোজ, দ্যাট, এই যে এইসব প্রোনাউন আছে এইগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো হবে হয়তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেওয়া আছে অন্য কোনো প্রোনাউন, বা প্রোনাউনই দেওয়া নাই, অথবা সেখানে আবার নাউন ব্যবহার করা আছে, তো দুইবার তো নাউন হচ্ছে না। সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে যে কি কি বিষয় ভুল হতে পারে। দ্যাট মিন্স মিস্টেক্স অফ নাম্বার, মিস্টেক্স অফ জেন্ডার, পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, পজেসিভস এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই ধরনের ভুলগুলো বেশি থাকে। তো আমরা এক কথা এটা মুখস্থ করে ফেলি যে এই ভুলগুলো দেওয়া থাকে পার্সোনাল, রিলেটিভ, পজেসিভ, ডেমনস্ট্রেটিভস, এইগুলো মুখস্থ। এগুলো কিন্তু সবই প্রোনাউনের প্রকারভেদ। 8 প্রকার প্রোনাউন আছে, তার মধ্যে কিন্তু 4 প্রকারের প্রোনাউন এখানে দেওয়াই আছে, যে পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এই ধরনের ভুলগুলো আমরা বেশি দেখতে পাই, যার কারণে আমি এই 4টা দিয়ে দিছি। তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে ঘটনাগুলো কি ঘটতে যাচ্ছে। তো চলো যাই আমরা প্র্যাকটিস করে দেখি দু একটা। এমন কতগুলো জায়গা থাকে যেগুলোতে আমরা কিন্তু ডাইরেক্ট মিস্টেক্স পাই। যেমন মনে করো এই প্যাসেজটিতে বা এই প্যারাগ্রাফটিতে কি আছে, প্রথমেই আমরা ধরলাম যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। তো ঠিক আছে, ভালো কথা, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, ভ্রমণ শিক্ষারই একটা অংশ। এখানে ট্রাভেলিংটা নাউন, ইজ এ পার্ট অফ এডুকেশন, এডুকেশনটা নাউন, এখানে 2টা নাউন আছে। এখন পরের লাইনে বলছে দিজ মিনস, আচ্ছা বলো তো আর কি পড়ার দরকার আছে? দিজ মানে এইগুলো, এখানে শিক্ষাকে আমি এইগুলো বলতে পারি না, এখানে ট্রাভেলিংকেও এইগুলো বলতে পারি না। এখন যদি আমি দিজ মানে না জানি, বা দিজ একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই জিনিসটা না বুঝি, এই জন্য আগের স্লাইডে আমি দেখিয়েছি যে এই জিনিসগুলো মুখস্থ করে নিতে হবে, কোনগুলো কী ধরনের প্রোনাউন। দিজ মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এগুলোর মানে হলো এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া। তো এই কথা বললে ভালো হয়, নাকি এরকম বললে ভালো হয় যে এটার অর্থ বা এর অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া? এটার মানে, এর মানে কাকে বোঝাচ্ছি আমরা? এডুকেশনকে না, আমরা ট্রাভেলিংকে বোঝাচ্ছি, যে ট্রাভেলিংয়ের মানে হলো এক জায়গা থেকে আর একটি জায়গায় যাওয়া। তো ট্রাভেলিংয়ের পরিবর্তে এখানে কি এমন দেওয়া যেতে পারে? ইট দেওয়া যেতে পারে, বা দিস দেওয়া যেতে পারে, THIS, দিস দেওয়া যেতে পারে, যে দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, অথবা ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। তাহলে আমরা প্রথম প্রোনাউনের ভুলটা কিন্তু পেয়ে গেলাম। এখানে ডাইরেক্টলি ভুল আছে, এখানে নাউন দেওয়া আছে, এখানে এই ডাইরেক্ট ভুল দেওয়া আছে, এখানে কনফিউশনের কিন্তু কিছু নাই। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ, যে কেউ তার জ্ঞানকে বৃদ্ধি করতে পারে বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। ওকে, এর মধ্যে কোনো সমস্যা দেখছি না, যে কেউ তার জ্ঞানকে বৃদ্ধি করতে পারে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে। দাস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন। তাহলে আগেই কিন্তু বলা আছে ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। দাস এভাবে, গিভস ওয়ান মানে কাকে দেয়? গিভস যদি আমরা আগেই দেওয়া আছে একজন, তো সে তার পরিবর্তে হিম এখানে আমরা কিন্তু দিতে পারি। দিস বা দাস গিভস হিম দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন, যে এটা তাকে কি দেয়? একটা সুযোগ দেয় অদেখাকে দেখার, অ্যান্ড টু নো দ্য আননোন, অজানাকে জানার। তো আমরা কিন্তু ডাইরেক্টলি এখানে খুব বুঝতে পারছি, ইজিলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি দ্যাট ওয়ানের পরিবর্তে এখানে হিম আমরা দিতে পারি, হিম বা হার যেটা এখানে না দিতে পারি। সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু মানুষ আছে যারা ট্রাভেলিং করতে চায় না, ভ্রমণ করতে চায় না, বা ভ্রমণের প্রতি অত ভ্রমণটা করতে চায় না, উদাসীন। দিস লিমিটস হিজ ভিশন। তাহলে আমরা কি করতে পারি, যে এখানে সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, দিস লিমিটস হিজ ভিশন, এটা তার দৃষ্টিকে কি করে? সংকীর্ণ করে দেয়। দিস লিমিটস, ইট লিমিটস হিজ ভিশন। ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মাই নলেজ মে বি এনরিচড। তাহলে এই দিসের কাছে অন্য কোনো কিছু ছিল, আমি এটা ঠিক করে নিয়েছি। দিস লিমিটস হিজ
ভিশন, এইখানে একটা ভুল আছে যে দিস লিমিটস দে আর সাম পিপুল, যেহেতু সেখানে বলা হচ্ছে যে দিস লিমিটস দে আর ভিশন, তাদের দৃষ্টিভঙ্গিকে বা তাদের দৃষ্টিকে কি করে, লিমিট করে, সংকীর্ণ করে। এখানে দিসের কাছে ইট দিতে পারি, লিমিটস হিজ না, বরং এখানে হবে দেয়ার ভিশন। However, by traveling different parts of the world, my knowledge may be enriched. কেমন কথা, যদি আমি বাংলা অর্থ বুঝি আমার জন্য খুবই সোজা হয়ে যায়, সহজ হয়ে যায়। দেখো বলছে যে বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে ভ্রমণ করে আমার জ্ঞান আমি সমৃদ্ধ করতে পারি। কেন আমার জ্ঞান সমৃদ্ধ করতে পারবো না? বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আওয়ার নলেজ মে বি ইনরিচড হতে পারে না? যে পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করে আমরা আমাদের জ্ঞানকে এনরিচড করতে পারি, সমৃদ্ধ করতে পারি, এটা কি হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে শুধু আমি কেন আমার জ্ঞান সমৃদ্ধ করব? তাহলে এইখানে পজেসিভ প্রোনাউনের ভুল দেওয়া আছে, মাই না হয়ে কি হবে, এখানে হবে আওয়ার, আওয়ার নলেজ মে বি এনরিচড। যাই হোক, তাহলে তোমরা বুঝলে যে কিছু জায়গায় ডাইরেক্ট মিস্টেক থাকতে পারে, সেই জায়গাগুলো খুব ইজিলি তোমরা ধরতে পারবে যদি একটু খেয়াল করে পড়ো। একবার পড়লে তোমরা হয়তো বুঝতে পারবে না, একবার, দুইবার, তিনবার যখন পড়বে তখন কিন্তু একটা আইডিয়া গ্রো হবে তোমার মধ্যে। তাহলে এই প্যাসেজের কনটেক্সটটা কী সম্পর্কে কথা বলা হচ্ছে এটা বুঝতে পারলে আরও ইজি হয়ে যায় বিষয়টা। তাহলে আমাদের ফার্স্ট কাজ, our first duty is to read the paragraph or passage twice or three times, and then identify in which place the paragraph is wrong or unclear, and then we should correct it properly. Okay, some confusing pronoun reference আছে। আগেরটাতে দেখলাম আমরা যে সরাসরি কিছু ভুল, আর এবার আমরা দেখব কিছু কনফিউজিং প্রোনাউন রেফারেন্সেস এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে, সেটা আমরা দেখব। আমরা পড়ি, autism is a physical disorder of the brain who causes a lifelong developmental disability. Unfortunately, a number of boys and girls become victim of it after their birth. Children with autism vary widely in their activities, abilities, behavior, etc., and the symptoms may appear differently in him. The sorrows and sufferings of the parents of those know no bounds. Though the autistic children are quite different in activities from the normal children, they should not be neglected. Rather, we have a great responsibility towards them. এই প্যাসেজটি একবার পড়লাম, আরও একবার পড়বে, আরও একবার পড়বে, তাহলে কি হবে, প্যাসেজটি কী সম্পর্কে এটি আগে তোমাদের বুঝতে হবে। এই প্যাসেজটি বোঝাই যাচ্ছে যে এটা কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে না, বা কোনো ঘটনা সম্পর্কে না, বা কোনো জায়গা নিয়ে নাই। এটা কি একটা রোগ নিয়ে বা একটা বিষয় নিয়ে বোঝা যাচ্ছে যে অটিজম একটা রোগ, একটা ইন্টেলেকচুয়াল একটা ডিসঅর্ডার, এই বিষয়টা নিয়ে কথা বলা আছে। এটা যখন তোমার মাথায় আসবে তখনই তুমি এটাকে ব্যক্তিবাচক প্রোনাউন দিয়ে আর কারেক্ট করতে চাইবে না। তোমার মাইন্ড সেটআপে একটা জিনিস হয়ে গেল যে এটা বস্তুবাচক কিছু হবে। যেমন ফার্স্ট লাইনটাই দেখো, এখানে বোঝাই যাচ্ছে যে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হলো একটা শারীরিক প্রতিবন্ধকতা বা একটা বিশৃঙ্খলা যাই বলো, ও অফ দ্য ব্রেন, এবং এটা হলো ব্রেনের একটা ডিসঅর্ডার। হু কজেস, এই যে এই হুটা দেখো তো আগের কোন, এই রিলেটিভ প্রোনাউনটা আগের কোনটাকে রেফার করে? অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস এ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, যার কারণে হয় কি যে সারা জীবন ধরে উন্নয়নের যে অক্ষমতা এটা কিন্তু চলে। তাহলে এইখানে হু দেওয়াটা কতখানি অন্যায় হয়েছে আমরা বুঝতে পারছি, আমরা অন্যায় বলবো, কারণ এই কনটেক্সটের সাথে এই আগের যে নাউন আছে সেই অটিজম, এই নাউনের কাছে অটিজমের পরিবর্তে এখানে হু দেওয়া কোনোভাবেই সমীচীন হয়নি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, আমরা যেহেতু এটা একটা রোগের কথা বলছি বা এটাকে ইন্টেলেকচুয়াল ডিজিজ বলা হচ্ছে, তাই এখানে আমরা হু ব্যক্তিবাচক না দিয়ে আমরা কী দেব, হুইজ দেব। যে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস এ লাইফ লং হুইচ কজেস এ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি।
তাহলে এখানে আমাদের কনফিউজিং কোনো বিষয় নাই, এটা আমরা কিন্তু সহসাই ধরতে পারলাম। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট আফটার দেয়ার বার্থ। দুর্ভাগ্যবশত কিছু সংখ্যক ছেলে মেয়ে এই বিষয়টার এর ভিকটিম অফ ইট, এর শিকার হয়। এর শিকার মানে কার শিকার হয়? এটা আমরা আমাদের কনফিউজিং, এর শিকার মানে কার শিকার? ওই অটিজমের শিকার হয়। ফলে এখানে এই লাইনে আমরা কিন্তু সরাসরি অটিজমকে, নাউনকে ব্যবহার করতে পারবো। কনফিউশন রাখার কোনো দরকার নেই, তোমরা স্পষ্ট করে দিতে হবে। এই জন্য বলা হয়েছে যে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস, যদি কোনো আনক্লিয়ার প্রোনাউন থাকে, এই ইটটা কিন্তু প্রোনাউন হলেও ইটটা কিন্তু আনক্লিয়ার, এটাকে ক্লিয়ার করতে হবে। কি করতে হবে? যে আনফর্চুনেটলি এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ অটিজম আফটার দেয়ার বার্থ। ইট না দিয়ে অটিজম ব্যবহার করলেই কিন্তু তোমাদের হয়ে যায়। চিলড্রেন উইথ অটিজম ভ্যারি, এই অটিজম যেই সকল ছেলেমেয়েরা আছে তারা ভিন্নতা হয়, তাদের ওয়াইডলি, ব্যাপকভাবে ভিন্ন হয়। ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কাজে কর্মে, তাদের সক্ষমতায়, অ্যাবিলিটিস, তাদের বিহেভিয়ার, তাদের ব্যবহার ইত্যাদি, এই জিনিসগুলোতে তারা ভ্যারি করে। অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার, এবং তাদের এই লক্ষণগুলো স্পষ্ট হয় ডিফারেন্টলি ইন হিম, যে ভিন্ন ভিন্নভাবে তাদের এই অটিজমের লক্ষণগুলো কিন্তু স্পষ্ট হয় তাদের মধ্যে। তো আমরা কিন্তু বাংলায় তাদের মধ্যে বলেই ফেললাম, ডিফারেন্টলি ইন হিম, তার মধ্যে না বলে তাদের মধ্যে। এখানে কিন্তু এই চাইল্ড বলা হয়নি, চিলড্রেন বলা হয়েছে। যে অটিজম যেই সকল শিশুর আছে সেই সকল শিশু, তাহলে ইন হিম মানে, হিম মানে তো একজনকে বুঝবো আমরা, তাহলে হিম এখানে দিব না, এখানে আমরা স্পষ্ট করে দেব যে অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার, এবং সিমটমটা দেখা যায়, লক্ষণগুলো দেখা যায় ডিফারেন্টলি, ভিন্ন ভিন্নভাবে, ইন দেম। আমরা হিম না দিয়ে এখানে যদি দেম দিই তাহলে কিন্তু সেন্টেন্সটি কারেক্ট হয়ে যায়। এটুকুই ভুল থাকে বা অস্পষ্ট থাকে, এটুকুই কারেক্ট করতে হবে তোমাকে, আর কিছুই করতে হবে না। The sorrows and sufferings of the parents of those who know no bounds, তাহলে the sorrows and sufferings, যে তাদের দুঃখ দুর্দশার, of those parents, of the parents of those, এখানে ওইগুলো কি বলতে পারি আমরা? কাকে বলছি? যে the sorrows and sufferings of parents, of the parents of those মানে তাদের দুঃখ দুর্দশা, তাদের কাদের? তাদের মিন্স তাদের পিতামাতার। তাহলে এখানে কিন্তু আমরা বেশ কনফিউশন এর মধ্যে দেখছি যে দোজ না দিয়ে যদি আমরা বলি অফ দোজ অটিস্টিক চিলড্রেন, ওই ধরনের, ওই অটিস্টিক চিলড্রেনগুলির পিতামাতা, তাহলে কিন্তু এই বিষয়টি স্পষ্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ক্লোজলি, একটু মনোযোগ দিয়ে, এই জন্য আমি বলছি যে একাধিকবার প্যাসেজটি পড়লেই কিন্তু তোমাদের এটা জানা হয়ে যাবে। বাংলা অর্থটা উদ্ধার করার চেষ্টা করতে হবে এবং কোথায় সম্ভাব্য প্রোনাউনের ভুল দেওয়া আছে সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করে করতে হবে। তাহলে আমরা যদি এখানে এই কথাটা লিখতে পারি, দ্য সরোজ অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ অটিস্টিক চিলড্রেন নো বাউন্ডস, তাদের দুঃখ দুর্দশার সীমা থাকে না। Though the autistic children are quite different in activities from the normal children, যদিও অটিস্টিক চিলড্রেনরা সম্পূর্ণ ভিন্ন তাদের কাজে কর্মে স্বাভাবিক শিশুদের চাইতে, দে শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে অবহেলা করা উচিত নয়। বুঝতে পারছো কিছু? এখানেও একটু আইডিয়া পাওয়া দরকার। তাদেরকে অবহেলা, কাদেরকে? তাদেরকে বলতে এখানে কিন্তু দুই প্রকারের নাউন আছে, একটা হলো অটিস্টিক চিলড্রেন আর একটা হলো নর্মাল চিলড্রেন। এখন এই দে কাকে রেফার করবে, নর্মাল চিলড্রেনকে নাকি অটিস্টিক চিলড্রেনকে? এখন আমরা যদি দে বলতে দেকে রেখে দিই তাহলে তাদেরকে অবহেলা করা উচিত নয়। যদি বুঝি যে নর্মাল চিলড্রেনকে অবহেলা করা উচিত নয় আসলে অটিস্টিক চিলড্রেনকে, তাহলে আমাদের এখানে আরও একটু ক্লিয়ার করে দিতে হবে। এজন্যই আমি বলছিলাম এটা কনফিউজিং, যে কিছু ডাইরেক্ট মিস্টেক থাকে আগের প্যাসেজে দেখেছো, আর কিছু
কনফিউজিং থাকে সেই জায়গাগুলোকে পড়ে পড়ে বুঝতে হবে, বাংলা অর্থটা বুঝে। দে শুড নট বি নেগলেক্টেড মিন্স অটিস্টিক চিলড্রেন শুড নট বি নেগলেক্টেড, এই কথাটা কিন্তু এখানে তোমাকে পরিষ্কার করে দিতে হবে। রাদার উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম, বরং তাদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে। তো এখানে আমরা প্রথম ভুল পেলাম হুইয়ের মধ্যে, এবং পরে ভুল পেলাম ভিকটিম অফ ইট, ভিকটিম অফ অটিজম, এবং পরে দেখলাম যে ইন হিম না, বরং ইন দেম, তাদের মধ্যে। এখানে দোজের কাছে অস্পষ্ট ছিল, আংশিক দেওয়া আছে আর আংশিক দেওয়া নাই, অফ দোজ অটিস্টিক চিলড্রেন, ওই সকল অটিস্টিক চিলড্রেনদের পিতামাতা, এভাবে ক্লিয়ার করে দিতে হবে। এবং লাস্ট অফ অল আমরা দেখলাম যে দে শুড নট বি নেগলেক্টেড মিন্স actually the autistic children should not be neglected. I hope you understand. And another one আমরা দেখি যে কিভাবে হতে পারে জিনিসগুলো। এ দুটো আমি বলে দিয়েছি, আমার সঙ্গে পড়ে পড়ে তোমরা নিজেরা আগে বলার চেষ্টা করো। আমি একটু সময় দেব, তোমরা নিজেরা আইডিয়া করবে, তারপরে আমি বললে মিলিয়ে নিবে যে তোমার আইডিয়ার সাথে আমার আইডিয়াটা মিলল কিনা। Women are nowadays as important as men in the society. She constitute half of our total population. No nation can make real progress keeping half of it in darkness. Without the uplift of women, it is not at all possible. Again, without education, women cannot be uplifted. So, proper education should be given to her so that they can work hand in hand with them in all development programs. আবার তোমরা পড়ো আমার সঙ্গে, যতবার পড়বে পড়তে পড়তে বিষয়টা আরও ক্লিয়ার হবে। Women are nowadays as important as men in the society. She constitute half of our total population. No nation can make real progress keeping half of it in darkness. Without the uplift of women, it is not possible. It is not at all possible. Again, without education, women cannot be uplifted. So, proper education should be given to her so that they can work hand in hand with them in all development programs. তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে নারীদের নিয়ে কথা বলা হচ্ছে। উইমেন আর নাম্বার জেন্ডারের বিষয়ে আগেই খেয়াল রাখতে বলেছি, সে খেয়াল রাখতে হবে ওম্যান সিঙ্গুলার, উইমেন প্লুরাল। এখন এই নাম্বারের ভুল পরে থাকতে পারে, সেগুলো আমরা দেখব, দেখি আছে কিনা। women are nowadays, আজকাল নারীরা as important as men in the society, পুরুষগুলোর মতোই সমাজে কিন্তু গুরুত্বপূর্ণ। she constitute, আচ্ছা she তো একজনকে বোঝাবে, she constitute, আর যদি she হয় constitute তো থাকবে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী constitute সঙ্গে এস যোগ হবে, she তো হবেই না, এখানে বোঝাই যাচ্ছে। নিশ্চয় তোমরাও বুঝতে পারছো যে কোথায়। তাহলে she constitute half of our total population, একজন কি আর টোটাল পপুলেশনের অর্ধেক হতে পারে? তাহলে আগে দেখতে হবে কোন নাউনটাকে রেফার করে, সোসাইটি না, সোসাইটিকে রেফার করছে না, ম্যানকে না, উইমেন, নারীরা যেহেতু পুরুষদের মতো সমাজে ইম্পর্টেন্ট, তাই নারীদের সম্পর্কে এইটার পরিবর্তে এখানে কি হবে, দে, she না, বরং এখানে হবে দে। দে কনস্টিটিউট হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, তারাই আমাদের জনসংখ্যার অর্ধেকটা নিয়ে আসে। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোনো জাতি সত্যিকারের উন্নয়ন করতে পারে না, উন্নতি করতে পারে না। কিপিং হাফ অফ ইট ইন ডার্কনেস, কিপিং হাফ অফ ইট, হাফ অফ ইট মানে কি, এটার অর্ধেক নাকি হাফ অফ ইটস পপুলেশন, এই জনসংখ্যার অর্ধেক, নাকি কিপিং হাফ অফ দেম? তাহলে হয় এখানে দিতে হবে রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ দেম ইন ডার্কনেস, অথবা দিতে হবে নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইটস পপুলেশন ইন ডার্কনেস। হয় বলতে হবে যে অর্ধেক জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না, অথবা তোমাকে দিতে হবে যে তাদের অর্ধেককে অন্ধকারে রেখে কোনো জাতি সত্যিকারের উন্নতি করতে পারে না। তাহলে যদি আমি পড়ে কনটেক্সটটা বুঝতে পারি তাহলে আমার জন্য আরও বেশি ইজি হয়। তাই সবসময় শর্টকাট নিয়ম, কৌশল, এই সেই এগুলো না, বরং তুমি একটু পড়ে চেষ্টা করো যে এর মর্মার্থটা কী।
তাহলে আমরা এখানে দেবো কিপিং হাফ অফ দেম অথবা কিপিং হাফ অফ ইটস পপুলেশন ইন ডার্কনেস উইদাউট দ্য আপলিফট অফ উইমেন, নারীর উন্নয়ন ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল। ইট ইজ নট অ্যাট অল পসিবল মানে কি? নারীর উন্নয়ন ছাড়া এটা আদৌ সম্ভব না। এটা মানে কিটা? এটা তো প্রশ্ন। যে এই পর্যন্ত আমরা দেখলাম যে ঠিক আছে কথা, উইদাউট দ্য আপলিফট অফ উইমেন, যে নারীর উন্নয়ন ছাড়া এখানে ঠিক আছে, ইট ইজ নট অ্যাট অল পসিবল। কি এটা মানে কোনটা পসিবল না আদৌ? তার মানে আমরা এর আগে কথা বলছিলাম কি প্রোগ্রেস নিয়ে বা ডেভেলপমেন্ট নিয়ে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে উইদাউট দ্য আপলিফট অফ উইমেন দ্য ডেভেলপমেন্ট ইজ নট অ্যাট অল পসিবল, অথবা দ্য প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল। তাহলে ইজিলি এখানে বুঝতে পারছি এগেন উইদাউট এডুকেশন উইমেন ক্যান নট বি আপলিফটেড। আবার শিক্ষা ছাড়া কিন্তু নারীদের উন্নয়ন হবে না। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এইখানে আমি এখনই বলছি না, তোমরা একটু আইডিয়া করো তো পারছো কিনা। নিশ্চয়ই পারছো, কারণ দেখাই যাচ্ছে। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন, তাই যেহেতু শিক্ষা ছাড়া তাদের উন্নয়ন সম্ভব নয়, তাই প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। তাই সঠিক শিক্ষা তাকে দেওয়া উচিত নাকি সঠিক শিক্ষা তাদেরকে দেওয়া উচিত? যেহেতু নারীদের সম্পর্কে নাম্বার জেন্ডারের কথা খেয়াল রাখতে বলেছিলাম, তাহলে সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া উচিত। তাহলে হারের পরিবর্তে আমরা এখানে কি দিব? দেম। নিশ্চয়ই তোমাদের সাথে মিলেছে। সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে করে তারা হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে উইথ দেম, তাদের সাথেই, নারীরা তাদের সাথেই হাতে হাত মিলিয়ে কাজ করবে। এখানে কম্পেয়ার করা হচ্ছে পুরুষদের সাথে, পুরুষদের তারা সমকক্ষ, তাদের সমান হয়ে গেছে, তারা গুরুত্বপূর্ণ পুরুষের সাথে। তাই বলা হচ্ছে যে নারীরা হাতে হাত ধরে পুরুষদের সাথে কাজ করবে উইথ দেম, হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম মানে এখানে তাদেরকে, তাদের বলতে নারীরা বুঝবো না পুরুষ বুঝবো, এইটাই হলো কনফিউশন বা এটাই হলো আনক্লিয়ার। তোমাকে কনফিউশন দূর করতে হবে, তোমাকে আনক্লিয়ারকে ক্লিয়ার করতে হবে। এটা হলো মোটা দাগের কথা। তাহলে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান, এই কথাটা বললেই আর কোনো ঝামেলা থাকে না। তাহলে কি হলো? দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সমস্ত উন্নয়ন প্রোগ্রামে পুরুষদের সাথে নারীরা হাতে হাত মিলিয়ে কাজ করবে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি, যদি কনটেক্সটটা বুঝি, যদি পড়ি, তাহলে ইজিলি আমাদের কাছে খুব সহজ হয়ে যায়। তাহলে এখানে আমরা কি বলবো? প্রথমে ইম্পর্টেন্ট শি এর কাছে হলো কি? দে কনস্টিটিউট হাফ আওয়ার অফ নো ম্যান ক্যান রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ দেম ইন ডার্কনেস, অথবা কিপিং হাফ অফ ইটস পপুলেশন, যেটাই দাও। উইদাউট দ্য আপলিফট অফ উইমেন ইট ইজ নট অ্যাট অল পসিবল। এগেন উইদাউট এডুকেশন উইমেন ক্যানট বি আপলিফটেড। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, না গিভেন টু দেম, so that they can work hand in hand with the men in all development programs. Dear students, I hope you have understood the matter, the passage, and I hope you understand well. সো তোমাদের তো প্র্যাকটিসের ব্যাপার আছে। আমি এই তিনটা এখানে প্যাসেজ করলাম, প্যারাগ্রাফ দেখালাম, এবং কিভাবে ভুল হয়, কোথায় ভুল হয়, কি করে ভুল হয়, এগুলো দেখাচ্ছি। আমি আশা করছি যে তোমরা বিষয়গুলো বুঝতে পারছো, এবং তোমাদের প্র্যাকটিস করতে হবে, একটা দুইটা না, 8, 10টা, 15টা, 20টা প্র্যাকটিস করবে বাড়িতে। তাহলে এখানে আশা করি 5-এর মধ্যে 5 পাবে, উইল গেট 5 out of 5। দেন হোমওয়ার্ক একটা দিয়ে রাখি, তোমরা কীভাবে দেবে এটা ইনবক্সে দিতে পারো, কারণ কমেন্টে তোমাদের রোল নাম্বার, ক্লাস, সেশন এগুলো লিখতে হবে। সেখানে তো লিখলে সবাই দেখবে, সেটা ঠিক হবে না। তোমরা আমাকে ইনবক্সে জানাতে পারো যে এই হোমওয়ার্কের কি কি বিষয়টা আছে। আমি একটু পড়ে দিই তোমাদেরকে, একবার পড়ে দিই। ওয়ান্স দেয়ার লিভড 2 cats in a house. One day they stole a piece of bread from his neighboring house. Then a problem arose. The problem was how to divide it, because each of it wanted the larger part. When they failed to reach any conclusion, he went to a monkey, which is considered to be the wisest of all animals. They requested the monkey
to divide the bread into two pieces and put it on the scales. Scales মানে দাঁড়িপাল্লা, তোমরা জানো। তাহলে এখানে এই দুইটা বিড়ালের গল্প। তারা আমি এইটা নিয়ে আর বেশি বলবো না, তোমরা বারবার করে একটা আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করবে কি সম্পর্কে, কোথায় ভুল, কোথায় অস্পষ্টতা, কোথায় আনক্লিয়ার আছে, কোথায় কনফিউজিং আছে। এই বিষয়গুলি কিন্তু তোমরা দেখে আমাকে অবশ্যই জানাবে। তো এই হোমওয়ার্কগুলো করো, একটা না অনেকগুলো করো। Hope you will be safe and sound. Please pray for me for this patient hearing. Thank you.